নির্বিঘ্নেই চলছে এইচএসসি এবং সমমান পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অভিভাবকরা। বন্যায় অনিশ্চয়তায় চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে জুলাই অভ্যুত্থান। স্বৈরাচার পতনের নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বলছেন সমন্বয়করা। রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ, পুড়ে গেছে শরীরের 12 থেকে 50%। হাসপাতালে ভর্তি নয়। নির্মাণের বছর না পেরোতেই তিস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, পানিবন্দী হাজারো পরিবার। হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষি মৎস্য খাত। চট্টগ্রামে চাঁদাবাজি আর হামলার মুখে বন্ধের পথে ইন্টারনেট ব্যবসা। জড়িতদের খুঁজে বের করতে তৎপর পুলিশ। স্বাগত স্টার নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনামটি। দেশের 59 জেলায় নির্বিঘ্নেই চলছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় এই পরীক্ষা, তবে বন্যা পরিস্থিতির কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের 5 জেলার পরীক্ষা। আজ 8টি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দুপুর 1:30 রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। বন্যার পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে যেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য, সেখানে এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। ভেসে গেছে বই খাতা এবং বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। পিয়াল ঘোষের তোলা ছবিতে রুকনউদ্দিনের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, তার বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন এক জীবন্ত লাশ। ঘর বাড়ি প্লাস আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। সন্তানের এই অসহায়ত্ব সইতে পারছেন না বাবাও। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন এই অভিভাবক। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্তে যাচ্ছে না ভাই। তুমি আর কি দিবে। তবে এই চরম দুর্যোগেও আশার আলো ছড়াচ্ছে একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। তার বই খাতা বানের জলে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়েছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরের খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে তার বিদ্যাভ্যাস। ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে, বই পুস্তক সবগুলা ভিজে গেছে। এগুলা শুকায় এখন একটু পড়ার চেষ্টা করতেছি আর কি। পরীক্ষা তো যেহেতু দিতে হবে, সেই জন্য প্রস্তুতি নিতেছি আর কি। শুধু কামরুল বা পিঙ্কি নয়, এই বানভাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে বাঁচবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিক্ষা গ্রহণ করবে, সেই সুযোগও নাই। এখন ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সব কিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে এবারের বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। দেশের 59 জেলায় চলছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। যেমনটি আমরা বলছিলাম যে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এদিকে দুপুর 1:30 রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, বেশিরভাগ শিক্ষার্থী কি পরীক্ষায় অংশ নিয়েছেন কিনা এবং অভিভাবকরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গত
গতকাল তো দিনভর আন্দোলন চলেছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যে সকল 3 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়েছিলেন। তবে তারা গতকাল একেবারেই রাতের দিকে 10টার দিকে তারা সংসদ ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তারা জানান যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় তারা ঘোষণা করেছিল। তবে আজকে যেহেতু পরীক্ষা রয়েছে, এখন পর্যন্ত শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় সহ যে আন্দোলন সেটির চিত্র এই উত্তরা কোন এলাকাতেই দেখা যায়নি। শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খল ভাবে তারা যথাসময়ে বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তারা ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন। আর ঘন্টা নাগাদ পর পরীক্ষা শেষ হবে। তবে ধারণা করা হচ্ছে যে এই পরীক্ষা শেষে আসলে তারা আন্দোলনে নামতে পারেন এমন ধারণা করা হচ্ছে। আমরা বেশ কয়েকটি সেন্টারে ঘুরেছি এবং অভিভাবক যারা রয়েছেন, অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা কখন বের হবেন, সেই অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে শিক্ষার্থীদের তাদের সন্তানদের মনোভাব এখনো সেই আন্দোলনরত অবস্থার যে মনোভাব, সেই মনোভাব নিয়েই তারা পরীক্ষা দিতে গিয়েছেন। আপনি সব জানেন যে গতকাল দিনভর কিন্তু আন্দোলন উত্তেজনার মধ্যে গেছে এবং একেবারে শেষ পর্যায়ের কথা যদি বলি, সন্ধ্যা নাগাদ তারা জাতীয় সংসদ ভবনের সামনে যায় এবং সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ছত্রভঙ্গ হওয়ার পর তারা আবারও সংসদের সামনে জড়ো হয় এবং সেখানে তারা সংবাদ সম্মেলন করেন এবং সেখানেই তারা ঘোষণা দেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যে সকল ত্রুটি রয়েছে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদের সোমবারের পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের অসংখ্য শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করতে পারেননি সেই পরীক্ষায় এবং পদার্থবিজ্ঞান পরীক্ষায় দেখা গেছে যে পরীক্ষার যে ত্রুটি অর্থাৎ প্রশ্নপত্র ভুল রয়েছে, সেই সকল বিষয়গুলো সংশোধনের জন্য তারা যে আহ্বান করছেন সেই ত্রুটি নিয়েই, সেই অভিযোগ নিয়েই তারা কিন্তু গতকাল পুরো রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং চট্টগ্রাম, রাজশাহীতে কিন্তু তারা বোর্ড ঘেরাও করেছিল, সেই দৃশ্যপটও আমরা দেখেছি। তবে আজকে সেই উত্তেজনাপূর্ণ আবহাওয়া বা শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত চোখে পড়েনি। এই উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক একটু সামনেই যে উত্তরা বিএনএস সেন্টার, সেখানে কিন্তু শিক্ষার্থীরা দিনভর তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন গতকাল। তবে আজকে এখন পর্যন্ত আমরা দেখিনি শিক্ষার্থীদের আন্দোলন। তবে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং তারা পরীক্ষা দিচ্ছেন। তবে এখনো শঙ্কা বলা যায় যে শিক্ষার্থীরা যে আন্দোলন চালাবেন এরকম সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন অভিভাবকরা। ইমা, এই ছিল উত্তরা থেকে সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী HM ইমরান, জানাচ্ছিলেন HSC পরীক্ষার্থীদের সংবাদ। এদিকে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে জুলাই গণঅভ্যুত্থান। ইতিহাসের পথ ধরে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একথা বলছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়করা। তারা বলছেন পুরো দেশকে এক করেছিল জুলাই। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদ করেন কয়েকশো শিক্ষার্থী। সেই আন্দোলন স্ফুলিঙ্গ হয়ে ওঠে 14 জুলাই শেখ হাসিনার রাজাকার কটূক্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই বক্তব্যের প্রতিবাদে রাতে গোটা ক্যাম্পাস কেঁপে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে। সে যখন রাজাকারের নাতিপুতি বলল, স্টুডেন্টরা ক্ষোভে ফেটে পড়লো। ওই ক্ষোভ এমন ক্ষোভ ছিল, ওইখানে আপনি যা ফেলবেন ওইটাই আগুনে রূপান্তরিত হবে। এই স্লোগান ছিল, এটা একটা পাল্টা আঘাত যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না, বরং সেই শব্দকে নিয়েই আমি তোমার সামনে দাঁড়াবো। আন্দোলন দমাতে পরদিন শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। টার্গেট করা হয় নারী শিক্ষার্থীদের। কার্জন হলের সামনে মধ্যরাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 15 জুলাই যখন আমরা দেখলাম যে মেয়েরা থাকার কারণে আক্রমণ করবে না, এই কথাটা যেমন সত্য না, তেমনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেই 15 জুলাই আসলে আক্রমণটা চালানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে এবং এইটা নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের দেশের নারীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পোস্টেড নেতা সহ আমরা দেখেছি তাদের ভাড়া করা মানুষজন এবং তাদের মহানগরের যে ছাত্রলীগের মানুষজন ছিল তারা কিন্তু হামলা করে। 16 জুলাই মধ্যরাত থেকে 17 জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। পতন হয় দীর্ঘ প্রায় 1.5 দশকের ছাত্রলীগের আধিপত্যের। 16 জুলাই যখন আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে হলগুলোতে গেলাম,
আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে আমরা বের করে দেবো এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হওয়া মানে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হওয়া। এবং সে অনুযায়ী আমরা রাতেই প্ল্যান করছিলাম, বিভিন্ন স্টেক হোল্ডার, প্রথমে রোকেয়া হল দিয়ে শুরু হলো এবং একে একে মেয়েদের হলগুলো প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হলো। প্রত্যেকটা হলে অধিকাংশ যারা ছাত্রলীগ ছিল তারা আগের দিন যখন রিভোল্ট শুরু হয়েছে, বিদ্রোহ, তারা পালিয়ে গিয়েছে। আর যে হাতে গোনা কয়েকজন ছিল তারা ভয়ে ক্যাম্পাস ছেড়ে দিয়েছে। সংঘাতময় সেই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। ছাত্রলীগ 15ই জুলাই যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করলো, তখন আমাদের মনে হয়েছে যে শিক্ষকরা এবং অন্য সাধারণ ছাত্রছাত্রীরা আর আলাদা থাকতে পারেনি, শিক্ষকরাও ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে। একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে আমরা যারা তখন প্রত্যক্ষ করেছি, রাজপথের থেকে আমরা যারা দেখেছি, তাদের বিবেকের যে জায়গাটা, বিবেকের যে তাড়নাটা, সেটাই আমাদের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন, যাতে ফেসিবাদ থেকে মুক্তি পায় দেশ। শুরু হয় নতুন এক দিগন্তের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হবে। রাজধানীর বংশালের সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। রাত 1টার দিকে আলুবাজারের আরমান সেলুনে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন সেলুনের কারিগর শামশেদ, রাজু, পাপ্পু এবং আরমান। এছাড়া গ্রাহক ফারুক, রিঙ্কো, রনি, জসিম, রফিক এবং সাকিব রয়েছেন। তাদের শরীরের 12 থেকে 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, রাত 1টার দিকে হঠাৎ সেলুনে এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেলুনে থাকা সবাই দগ্ধ হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। এদের মধ্যে 9 জনকে ভর্তি করা হয় আর বাকি 1 জনকে রাখা হয়েছে অবজারভেশনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আলুবাজারের আরমান সেলুন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন যে আসলে এসি বিস্ফোরণের কোনো কারণ আপনি জানতে পেরেছেন কিনা এবং যারা আহত হয়েছেন, যারা দগ্ধ হয়ে হসপিটালে ভর্তি আছেন, তাদের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ ইমা। আসলে বিস্ফোরণটি মূলত রাত 1:15 থেকে 1:30 এই সময়ের মধ্যে মূলত এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং বিস্ফোরণের প্রাথমিকভাবে এখানকার এলাকাবাসী এবং পুলিশ সদস্য যারা এসছেন তারা যেটি ধারণা করেছিলেন যে এটি মূলত আসলে এসির বিস্ফোরণ, কিন্তু আসলে আমরা এই ঘটনাস্থলে আসার পরে যেটি দেখতে পেয়েছি যে আসলে এটি কোনো এসির বিস্ফোরণ না, এটি শর্ট সার্কিট থেকে হয়তোবা এইটি বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। কারণ আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যেই এসিটি এখানে রয়েছে এই সেলুনটির ভেতরে, সেই এসিটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। এসির এই যে সামনের অংশটি এবং পেছনের যেই অংশটি থাকে, দুটি অংশই আসলে অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ এসির কোনো বিস্ফোরণ এখানে ঘটেনি। তবে অনেকেই যেহেতু ধারণা করছিলেন যে এসির বিস্ফোরণ ঘটেছে, তাই আসলে সবাই প্রথম দিকে বলাবলি করছিলেন যে এসির বিস্ফোরণের কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা এখানে আসার পরে যেটি জেনেছি যে
10 জনকে মোট এই ঘটনায় বিস্ফোরণের ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তাদেরকে জাতীয় যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সামাদ নামে একজন রয়েছেন, তার 15% দগ্ধ হয়েছে। ফারুক নামে একজন রয়েছেন যার 50% আগুনে দগ্ধ হয়েছে। রিঙ্কু নামে একজন রয়েছেন যার 21% শরীরের আগুনে দগ্ধ হয়েছে। রাজু নামে একজন রয়েছেন যার 18% দগ্ধ হয়েছে। পাপ্পু নামে একজন রয়েছেন তারও 18% দগ্ধ হয়েছে এবং রনি নামে একজন রয়েছেন যিনি এখানে মূলত গ্রাহক ছিলেন, তার 10% দগ্ধ হয়েছে এবং জসিম নামে একজন ছিলেন তিনিও গ্রাহক ছিলেন, তার 8% পুড়ে গেছে এবং রফিক নামে একজন ছিলেন তিনিও এখানে চুল কাটানো বা সেবা নিতে এসেছিলেন, তার 12% পুড়ে গেছে এবং বাকি যারা রয়েছেন এবং দোকানের যিনি মালিক আরমান তার প্রায় 15% আগুনে আসলে দগ্ধ হয়েছে এবং বিস্ফোরণের ঘটনার পর দেখতে পাচ্ছেন যে পুরো এই সেলুনের যে সিলিংটি রয়েছে সেই সিলিংটি আসলে ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং আশপাশে যে ইলেকট্রিকের যে তারগুলো ছিল, যেই লাইনগুলো ছিল সেই সংযোগগুলো আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এসির কোনো বিস্ফোরণ এখানে ঘটেনি এবং অন্য কোনো একটি বিস্ফোরণ ঘটেছে। এই ব্যাপারে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ প্রাথমিকভাবে বলেছে যে এখনই আসলে তারা নিশ্চিত হয়ে বলতে চাচ্ছেন না যে কি ঘটেছে, তবে তারা এই খবরই পেয়েছিলেন যে এসির বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তারা আরেকটু যাচাই বাছাই করতে চান। এই ব্যাপারে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা নির্দিষ্ট করে আসলে এখনো পর্যন্ত জানাতে পারেনি কিসের বিস্ফোরণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। ইমা। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সেলুনে বিস্ফোরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির আহমেদ। নির্মাণের 1 বছর না যেতেই তিস্তার প্রবল স্রোতে ভাঙল তালপট্টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মুহূর্তেই পানি ঢুকে পানিবন্দী প্রায় 3000 পরিবার। মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করলেও ভাঙন আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। মাহমুদ রাফিনের রিপোর্টে বিস্তারিত। তালপট্টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রংপুরের গঙ্গাচড়া আর লালমনিরহাট সদরের সীমানায় থাকা এ বাঁধে ভাঙন দেখা দিয়েছে মঙ্গলবার ভোর রাতে। মুহূর্তেই লোকালয়ে ঢুকে পড়ে তিস্তার পানিবন্দী প্রায় 3000 পরিবার। বাঁধ ভাঙার কারণে এই পানিটা আমাদের এদিক ঢুকছে। আমাদের এইটা হচ্ছে তালপট্টি হাজিরপাড়া, এটা হচ্ছে পশ্চিম হাজিরপাড়া, তারপর পূর্ব হাজিরপাড়া, আদর্শ বাজারের দিক দিয়ে মানে এই এলাকাটা পুরোটাই ডুবে গেছে। পানিতে তাড়াতাড়ি যদি নামি যায় তাহলে বেশি ক্ষয়ক্ষতি নয়, আর যদি আবার ফিরে এইভাবে কিছুদিন থাকে তা ভালো ক্ষতি হয়ে যাবে। পানি উঠেছে অনেক বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি বসত ঘরেও। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে চরম দুর্ভোগে বাসিন্দারা। চলাচল রাস্তাটা আমাদের ভেঙে চলে গেছে। এখানকার এলাকার কৃষকের বিচন ধান এটা সমস্ত নষ্ট হয়ে গেছে। আমরা বাসায় থাকতে পারতেছি না, এখন উঁচা জায়গা দেখে আমরা সেখানে আশ্রয় নিচ্ছি। সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ফসলের ক্ষতিগ্রস্তটা এমন বেশি যেটা একবারে নির্মূল হয়ে গেছে, এটা আর পূরণ করা সম্ভব না। ভেঙে যাওয়া বাঁধ স্থায়ীভাবে সংস্কারে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা ইমার্জেন্সি মোটামুটি যে জায়গায় একেবারে ঘর বাড়ি আছে, ইভেন ধরেন যে 90 মিটার 100 মিটার করে করি, ওই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার জুড়ে ইমার্জেন্সি করার জন্য আমরা বরাদ্দ চেয়ে তথ্য পাঠাইছি। অনুমতি যদি পাই তাহলে কাজ করব। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কমছে তিস্তার পানি, তবে তাতে কাটেনি ভাঙন আতঙ্ক। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক এলাকা জলাবদ্ধতার কবলে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবার সংকট, নেই বিদ্যুৎ সরবরাহ। দুর্গত মানুষের আরও খবর জানাতে বাঁশখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, সার্বিক চিত্র কেমন দেখছেন? ত্রাণ সহায়তা এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্থানীয়রা কি বলছেন? ইমা, এখন কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ গেলেও কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো এলাকা এখনো পর্যন্ত পানিতে কিন্তু তলিয়ে আছে। এবং আমার পেছনে যদি আমি আপনাকে একটু দেখাই, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের চিত্রটা দেখলেই নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে এখানকার যে বন্যার যে ভয়াবহতা সেটি কতটুকু। এটি আমি এখন যেখানে আছি এটি বাঁশখালীর একটি একেবারে সাগর তীরবর্তী একটি এলাকা। সেখানে এসটি এবং এখানকার মানুষজন কিন্তু খুবই দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু এই যে দেওয়ালগুলো রয়েছে এটি আসলে একটি মাটির তৈরি ঘর। এখানে এরকম অসংখ্য ঘর কিন্তু রয়েছে
এগুলো পানি এখানে অর্থাৎ এখানে একটি স্লুইস গেট ছিল, সেটি যখন আসলে ভেঙে পড়েছে তখন কিন্তু এই পাশ দিয়ে পানি আসার পরে এই পুরো এরকম অসংখ্য ঘরের দেওয়াল কিন্তু পড়ে গেছে, ভেঙে গেছে এবং এখানে যারা বসবাস করতেন তারা কিন্তু কেউ এখানে এখন থাকতে পারছেন না এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই বিবেচনায় আসলে তারা অন্যত্র সরে গেছেন। এবং আপনাকে যদি একটু বলি যে এখানে আশেপাশে অনেকগুলো মাছের ঘের রয়েছে, সেগুলো কিন্তু একেবারে সাগর থেকে যে পানি সেগুলো এসে আসলে এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যদি এখানকার একজনের সাথে একটু কথা বলি যে এই যে এখানে ভয়াবহতা কতটুকু ছিল আসলে যখন থেকে বন্যার পানি এখানে নামতে শুরু করেছে তখন থেকে আসলে আপনারা আসলে বন্যার পানিতে আমাদের এলাকার যে মাটির ঘরগুলো ছিল তা ভেঙে গেছে এবং মাটির সাথে মিশে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পরে চিহ্নগুলো আর প্রখর আর পরিষ্কার হচ্ছে। এসে আরেকটা আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে যে সুইচ গেটগুলো ছিল, একটা সুইচ গেটও ভালো নেই। সুইচ গেটে বন্যার পানি নেমে গেছে ঠিকই, কিন্তু এই যে যখন জোয়ার সময় সাগরের পানি যখন বৃদ্ধি পাবে তখন আবার ওই পানিগুলো আমাদের লোকালয়ে ঢুকে পড়বে এবং আমাদের মাটির ঘর কিংবা বসত বাটি এগুলো আবার লবণাক্ত হয়ে যাচ্ছে, যেটা এখনো পানি ঢুকতেছে। ধন্যবাদ। এমনটা শুনছিলেন আসলে এখানে যে স্লুইস গেটটি ছিল সেটি আসলে ভেঙে পড়ার কারণে কিন্তু এখানে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ঢুকেছে, যার কারণে এখানে ক্ষয়ক্ষতির অবস্থা সেরকম হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এখনো পর্যন্ত জোয়ারের পানি কিন্তু এখানে ঢুকে পড়ছে, যার কারণে বিভিন্ন নিম্ন এলাকা যেগুলো আছে, নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ সীমা। রুকন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুকন উদ্দিন। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং মৎস্য খাত। হাজারো মানুষের স্বপ্ন তলিয়েছে বানের পানিতে। বন্যার পানি নেমে যাওয়ায় সামনে আসছে ক্ষতির চিহ্ন। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের বর্গা চাষী ফজল মিয়া এনজিও থেকে ঋণ নিয়ে 2 বিঘা জমিতে করেছিলেন বেগুনের আবাদ। ফলনও হয়েছিল আশানুরূপ, কিন্তু খোয়াই নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে ডুবে যায় পুরো ক্ষেত। একই চিত্র মৎস্য চাষী আরজু মিয়ার। অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পুকুরের মাছ বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। পুকুরের মাছ ভেসে যাওয়ায় সেই আশাও শেষ। এখন সন্তানের চিকিৎসা আর নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখান রাত্রে ওটা 2টার সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। গেল 9 জুলাই রাতে অতি বৃষ্টি আর উজানের ঢলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 20টি গ্রাম। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, সবজি ক্ষেত আর মাছের খামার। সবকিছু হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। একবারে কোনো কিছু আমরা এলাকাত কেউ কোনো কিছু দেয় না। এখন যদি সরকার থেকে মনে করেন আমরা কোনো কিছু পাই তাহলে আমরা অনেকটা একটু সহযোগিতা হইব আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জে 1286 হেক্টর আউশ ধান, 248 হেক্টর শাকসবজি, 150 হেক্টর বীজতলা এবং 20 হেক্টর ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 18,255 জন কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 14 কোটি টাকা। আমাদের কিছু কৃষকদের আবশ্যক কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল এবং কিছু সবজি প্রণোদনা অলরেডি মাঠে চলছে। এরপরে যদি সরকার আরও কিছু তাদেরকে কৃষকদেরকে প্রণোদনা দেয় সেটা আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা কাছে পৌঁছে দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। এদিকে জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে এবারের বন্যায় 1453টি পুকুরের 613 মেট্রিক টন মাছ এবং প্রায় 4.5 কোটি টাকার মাছের পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো সহ এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। পুকুরের মাছ, মাছের পোনা এবং অবকাঠামোগত প্রায় 48 কোটি 13 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা মৎস্য চাষিদের এবং খামারিদিকে বন্যার পরবর্তী সময়ে যে কী করণীয় সেই বিষয়ে আমরা সহযোগিতা প্রদান করে যাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমরা সকল তালিকা সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলতে পারবো
এবং পরবর্তী সপ্তাহে আমরা আশা করছি কাজটা শুরু করতে হবে। এটা যেহেতু দুর্যোগের বিষয়, এটা কুইক রেসপন্সের বিষয় আছে, আমরা অত্যন্ত দ্রুততার সাথে সকল কাজ করছি। সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যাশা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটকে প্রায় 3.25 ঘন্টা কাজ করতে হয়েছে। আগুনে গুদামের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোর 4টা আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গুদাম থেকে হঠাৎই ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে নিরাপত্তা কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গুদামে। ভোরবেলা কারখানার ভেতরে পর্যাপ্ত আলো না থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফজর নামাজ পড়তে এসে দেখি কালো ধোঁয়া, আকাশ পুরা ইয়ে হয়ে গেছে। যেহেতু এটা কেমিক্যাল ইস্যু, এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিট যত যাই করুক না কেন, কেমিক্যাল স্টোরে লাগলে আপনার ওখানে তো কেমিক্যাল আপনার বিক্রিয়া ঘটলে আগুন পানিতে নিভানো সম্ভব না। টানা প্রায় 4 ঘন্টায় যে পানি দেওয়ার পরে প্রায় এখন হালকা হালকা আছে। তাও ফায়ার সার্ভিস দেরিতে আসছে, আর আসার পরে যে পানির লাইনগুলো আছে এই পানির লাইন থেকে পানি সরবরাহ পায়নি সহজে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। টানা 3.25 ঘন্টার যৌথ প্রচেষ্টায় সকাল 7:10 নিয়ন্ত্রণে আসে আগুন। গার্মেন্টস যেহেতু গার্মেন্টসের গোডাউন, কাপড়ের রুম ছিল ভর্তি, তো আনুমানিক সেটা 35 থেকে 40 হাজার স্কোয়ার ফিটের একটা সেমি পাকা টিন শেডের একটা গোডাউন, তো স্টিল স্ট্রাকচার। এবং এটা এক পর্যায়ে আগুনের তাপে এক পর্যায়ে ওই স্টিল স্ট্রাকচার শেডটা ভেঙে পড়ে নিচে বিধ্বস্ত হয়। তো সেখানে আমরা কাজ করতেছি। আমাদের এখানে ইপিজেডের যে হাইড্রেন সিস্টেম বা এর আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের যে হাইড্রেন সিস্টেম আছে সেগুলো ইউজ করে এবং আমাদের পানিবাহী গাড়ি দিয়ে এবং আমাদের এখানে যে বড় ড্রেন আছে সেখানে আমাদের পাম্পও সেট করেছি আমরা। এগুলো ছিল পানির উৎস, সেগুলো দিয়ে আমরা কাজ করছি। তো আমরা 7:10 আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার নিউজ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা নেওয়া সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পদত্যাগ দাবি করা হয় শিক্ষামন্ত্রীর। এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সোহেল, মাদারীপুরে আজকে শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমা, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার টেকিরহাট শহীদ সর্দার শাহজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি তারা নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার কেন্দ্রে বসেছেন। এছাড়াও কিন্তু মাদারীপুর সরকারি কলেজের সামনেই বেলা 1টার সময় বিক্ষোভ করবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল রাতে কিন্তু আমরা এমন একটি খবর পেয়েছি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করবেন, বিক্ষোভের ডাক দিয়েছেন। সেখানে উপস্থিত থাকবেন সকল পরীক্ষার্থীরা, এমনটি কিন্তু জানানো হয়েছে। ইমা, এই মাদারীপুরে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গতকাল বিকেলেও সন্ধ্যার আগে কিন্তু একটি বিক্ষোভ করেছিল, তখন স্বল্প পরিসরে বিক্ষোভ করলেও তারা কিন্তু সেখান থেকে এই ডাকটি দেন যে আজকে পরীক্ষা শেষে বেলা 1টার সময় তারা মাদারীপুর সরকারি কলেজের সামনেই কিন্তু বিক্ষোভটি করবেন। সেই বিক্ষোভ থেকে তারা প্রতিবাদ জানাবেন, তারা পদত্যাগ দাবি করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইমা, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আকাশ আহমেদ সোহেল। চট্টগ্রামে সন্ত্রাসীদের দৌরাত্মে আতঙ্কে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। চাঁদার জন্য কাউকে ফোনে হুমকি, কাউকে সন্তানের ছবি পাঠিয়ে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা, আর তা না দিলে প্রকাশ্যে চলে হামলা। এতে ব্যবসা গুটানোর উপক্রম হয়েছে অনেকেরই। এমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। 2 কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে সোমবার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net অফিসে প্রকাশ্য দিবালোকে ঘটে এমন হামলার ঘটনা। তাতে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে খাত সংশ্লিষ্ট সবার মাঝেই।
ভয়ে প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও তথ্য বলছে চট্টগ্রামে বড় আরও কয়েকটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে হুমকি ধমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। তাদের কারো অফিসে হামলার হুমকি, কারো সন্তানের ছবি তুলে পাঠিয়ে দেখানো হয় ভয়ভীতি। এমন অবস্থায় প্রতিষ্ঠান গোটানোর উপক্রম অনেকের। আমার বাচ্চার ছবি তুলে রাস্তা থেকে যদি পাঠায় যে আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আমরা চিনি, আপনার সন্তানকে আমরা নিয়ে যাব, যদি টাকা না দেন তখন আমার অবস্থাটা কি হবে? আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে আছি। এমন বাস্তবতায় নিরাপত্তা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন খাত সংশ্লিষ্টরা। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এভাবে হুমকি দিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা আইনশৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ। একটা অপরাধপত্র আপনারা দেখেছেন যে সামনে এসেছে, আর একজন মালিক তিনি কিছুটা লড়াই করেছেন, সেই জন্য সামনে এসেছে, উনি আক্রান্ত হয়েছেন। আর যারা আত্মসমর্পণ করেছে তাদের ঘটনাটা কিন্তু আসেনি। তাহলে ব্যবসায়ীরা কিন্তু সাফারার। তাই ব্যবসায়ীরা যখন সাফারার হবে, বিভিন্ন পেশা যখন সাফার করবে, তখন রাষ্ট্রের অর্থনীতি কিন্তু নির্বিঘ্নে চলতে পারে না। সোমবারের ঘটনায় মামলা হলেও মঙ্গলবার পর্যন্ত আটক হয়নি কেউ। পুলিশ বলছে, এ ঘটনার তদন্তের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও এমন হুমকি বা চাঁদা দাবির সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে। এখানে থানা পুলিশের পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে, ঠিক আছে। শক্ত হস্তে দমন করার জন্য আমাদের টিম কাজ করছে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। চট্টগ্রামে লাইসেন্সধারী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে 115টি, যাদের মাধ্যমে সেবা নেন কম বেশি 20 লাখ গ্রাহক। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি ছোঁড়ার প্রতিবাদে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, মানববন্ধন থেকে কি কি দাবি জানানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করা গেছে কিনা জানাবেন। আপনি বলেছেন ইতিমধ্যে গতকাল রাত 12:30টার দিকে স্থানীয় যে শান্তিধাম মোড়ে এসিটিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি এবং আমি নিজে সহ আরও 3-4 জন সাংবাদিক আমরা বসে গল্প করছিলাম। ঠিক সেই মুহূর্তে একটি মোটরসাইকেলে 2 জন অজ্ঞাত যুবক এসে আমাদের লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি চেয়ারে লাগে। সৌভাগ্যবশত আমাদের কারোরই গায়ে লাগে না, চেয়ারে লেগে চেয়ার ভেঙে যায় এবং সেখান থেকে গুলির একটি স্প্রিন্টার আমাদের আরেক সহকর্মী বিজনেস স্ট্যান্ডার্ডের আওয়াল তার বুকে লাগে, সামান্য ক্ষত হয়েছে। এরপর পরই কিন্তু হতবিহল হয়ে পড়েই আমাদের যারা সবাই এখানে ছিল, ঠিক রাত 12:30 তখন খেলাও চলছে, খেলা শুরু হবে, অনেক মানুষ ছিল এর মধ্যে প্রকাশ্যে এভাবে, এবং খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি একটি মোটরসাইকেলে 2 জন যুবক খুব স্বাভাবিক গতিতে তারা চলে গেল। তো এখানে এই ঘটনার পরপরই কিন্তু গতকাল রাতেই সাংবাদিকরা বিক্ষোভ করেছে এবং এখন আনুষ্ঠানিকভাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন যে সাংবাদিক সংগঠন খুলনা রয়েছে তারা কিন্তু মানববন্ধন করছে। এসব মানববন্ধনে সাংবাদিক নেতারা উপস্থিত হয়েছে, সাধারণ সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু এই ঘটনার সাথে একাত্মতা প্রকাশ করেছে। তারা কিন্তু সবাই বলছে যে সাংবাদিকদের এই যে গুলিবর্ষণ এটি কিন্তু ধারাবাহিকতারই অংশ, কারণ খুলনায় কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু সাংবাদিক নিহত হয়েছে এই সন্ত্রাসীদের হাতে। তাই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে পুলিশ প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন অনতিবিলম্বে এই গুলিবর্ষণকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা। ইমান টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পরেই। দেখছেন স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ নিয়ন্ত্রণে ইরান যুক্তরাষ্ট্রের লড়াই আরও তীব্র হয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে হরমুজে 20% হারে শুল্ক আদায়ের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাল্টাপাল্টি হামলায় ফের চড়া উত্তেজনার পারদ। রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণ। দক্ষিণ ইরানের হরমুজগান ও খুজেস্তান প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পশ্চিমে 6টি বিস্ফোরণের পাশাপাশি কেশম দ্বীপ ও সিরিকেও হামলার খবর পাওয়া গেছে।
সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা ধ্বংস করতেই নতুন এই অভিযান। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে 20টির বেশি যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে বলেও দাবি তাদের। এদিকে ইরানি বন্দরগুলোতে ফের অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে 20% শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প। হরমুজ প্রণালী ইরান ছাড়া সব দেশের জন্য উন্মুক্ত, কিন্তু ইরানের বন্দর থেকে আসা যাওয়া করা সব জাহাজের উপর পূর্ণ অবরোধ থাকবে। উপসাগরীয় দেশগুলোর সাথে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে আগের 20% ফি আরোপের পরিকল্পনা বাতিল করছি। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। বাহরাইনের শেখ ইসা, কুয়েতের আলী আল সালেম, জর্ডানের আজরাক সহ বেশ কিছু মার্কিন ঘাঁটিতে হামলার ছবি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যমগুলো। মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিশোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে সুযোগ পেয়ে ফের যুদ্ধে ঢুকতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে হামলা হলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের নেতাদের বলছি, ইসরায়েলে হামলা করলে আগের চেয়ে শক্তিশালী জবাব পাবেন। যারা আমাদের আঘাত করবে তাদের দ্বিগুণ শক্তিতে প্রত্যাঘাত করা হবে। ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সব পক্ষকে সংযত থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফফাত ইরা, স্টার নিউজ। লিন্ডসে গ্রাহামের মৃত্যু নিয়ে তদন্ত করে অকারণ সময় নষ্ট করছে এফবিআই। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গ্রাহামের মৃত্যু ঘিরে কোনো ষড়যন্ত্র হয়েছে বলে তিনি মনে করেন না, বরং স্বাভাবিক অসুস্থতাই তার মৃত্যুর কারণ। তার ধমনীতে ব্লকেজ ছিল, তবে তার মৃত্যুর সাথে এই সমস্যার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউসের চিকিৎসকরা। তার বাবাও প্রায় একই বয়সে একই ধরনের সমস্যায় মারা গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তার পিঠে তীব্র ব্যথা ছিল। সব মিলিয়ে আমার মনে হয় অকারণে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে, আর এ নিয়ে ঘাটাঘাটি করে এফবিআই কার্যত সময় নষ্ট করছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচ জুড়ে দাপটে ফুটবল খেলে লা রোহা বুঝিয়ে দিয়েছে কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। আর সেই জয় ঘিরে দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীর টিএসসিতেও ছিল উচ্ছ্বাস আর হতাশার মিশেল। স্পেন সমর্থকদের উৎসব, ফ্রান্স ও ব্রাজিল সমর্থকদের হতাশা, সব মিলিয়ে জমে উঠেছিল বিশ্বকাপের সেমিফাইনাল রাত। বিস্তারিত কেমসনের রিপোর্টে। আজকে ফ্রান্সকে জিততে দেখতে আসছি। এমবাপ্পে জিতবে এবং ফাইনালে যদি আর্জেন্টিনা হোপফুলি উঠতে পারে তাহলে টাফ ব্যাটেল হবে। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ব্রাজিল ফ্যানরা বোধ হয় সেই অভাগা। ফ্রান্সের জয় দেখতে এসে স্পেনের কাছে ধরাশয়ী 2-0 গোলে। টিএসসিতে লা রোহা ফ্যানদের সঙ্গে আর্জেন্টিনা ফ্যানদের উল্লাস। এটা স্পেনের বেস্ট পারফরমেন্স ছিল। আজকে আনস্টপেবল ছিল, আনস্টপেবল। যেভাবে যে খেলাটা খেলছে মানে আমাদের অসাধারণ। যে এমবাপ্পেকে বিদায় করে দিতে অসাধারণ। আবার ইয়ামালের কঠিন প্রতিপক্ষ কিন্তু এমবাপ্পে। এই যে ইয়ামালের কালকে জন্মদিন গেছে, সে বলছে আমার জন্মদিন সবচেয়ে বড় সারপ্রাইজ ফ্রান্সকে হারানো। আলবিসেলেস্তে ভক্তরা ধরেই নিয়েছে ফাইনালে খেলবে তাদের দল, আর তাতে প্রথমবারের মতো দেখা হবে মেসি ইয়ামালের। লেখা হবে 2 প্রজন্মের গল্প, যে কারণে আর্জেন্টিনা ভক্তদের এত আনন্দ। অন্যদিকে ফ্রান্সকে সাপোর্ট করা ব্রাজিল ফ্যানদের চোখে মুখে হতাশা। আজকে ফ্রান্সকে সাপোর্ট করছিলাম, বাসা থেকে আইসি ফ্রান্সের খেলা দেখবো, তার হলো না। ফ্রান্সের আশা করি ফাইনাল গেল ফ্রান্স। আগে কি ব্রাজিল ছিলেন? যে অবশ্যই ব্রাজিল সাপোর্ট করছে। শুধু ব্রাজিল নয়, হতাশ হয়েছে ফ্রান্স ফ্যানরাও। যে দলকে বলা হতো টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট, তাদের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছে না তারা। আমি তো খুবই আপসেট, খুবই আনএক্সপেক্টেডলি বাজে খেলছে ওরা। ওলিসে খুবই বাজে খেলছে, আমি জানি না কেমনে কি হয়েছে। এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে স্পেন। ম্যাচের 22 মিনিটে পেনাল্টি থেকে লিড পেতেই ফ্যানদের গর্জনে ফেটে পড়ে টিএসসি প্রাঙ্গণ। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও ঘুরে দাঁড়ানোর আশা তখন ফ্রান্স সমর্থকদের। সোফার মনে হচ্ছে যে স্পেন হ্যাজ দি আপার হ্যান্ড। আর পার্সোনালি আই উড ওয়ান্ট কিলিয়ান এমবাপ্পে টু গো টু দ্য ফাইনাল अगेन। তবে ফ্রান্সকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি লা ফুয়েন্তের দল। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে তারা, আর তাতে আসন ছাড়া শুরু করে ফ্রান্স ভক্তরা। তখন স্পেন সমর্থকদের একক আধিপত্য। শেষ বাঁশি বাজতেই উল্লাস। খেলার ধরন কনফিডেন্স জুগিয়েছে লা রোহা ফ্যানদের।
তাই তো ফাইনালে যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়তে তারা প্রস্তুত। এখন অ্যাকচুয়ালি যে অপোনেন্টই আসুক আমরা বিশ্বকাপ নিয়ে নিব। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দল। কেএম সনি, স্টার প্লে। এই ছিল স্টার নিউজে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।